প্রোটেকশন থাকে, তার যে বডিগার্ড থাকে, অথবা তার যে কলিগস থাকে, তার যে আশেপাশে লোকজন থাকে, সেই লোকজন না থাকলে কিন্তু আপনি বুঝবেন না যে এটা ইউএনও। তো হয়তো তার সে জগিং করতে বের হয়েছে, অথবা বাজার করতে বের হয়েছে, অথবা ঘুরতে বের হয়েছে, আপনি তার সাথে সাথে ঘুরছেন, বেড়াইছেন, সবকিছু করছেন। বাট সে তখন আপনি জানেন না যে এই ব্যক্তি ইউএনও। আপনার কাছে খুব সাধারণ মনে হয়েছে তাকে, খুব সাধারণ, এত বেশি গুরুত্ব কিন্তু আপনার কাছে পায় নাই, বা এত আহামরি আপনার কাছে তার এত ভালো লাগে নাই। সাধারণ একজন মানুষ হিসেবে যতটুকু ট্রিট করার, ঠিক ততটুকু ট্রিট করছে। হয়তো আপনি কথা বলছেন, অথবা কথা বলেন নেই, অথবা দেখতে সাধারণ মানুষের মতোই মনে হচ্ছে, আপনি সাধারণ মানুষ হিসেবে চলে আসছেন, খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু যখন আপনি জানতে পারলেন এই লোকটা ইউএনও, এবার আপনি ইমেজিন করেন, তো আপনি নিজে ইমেজিন করেন, যখন জানতে পারলেন এই লোকটা ইউএনও, হয়তো এই লোকটা খুব বেশি ফর্সা না, খুব বেশি সুন্দর না, খুব বেশি টল না, খুব বেশি অ্যাট্রাকশন তার ভিতরে নাই, কিন্তু আপনি যখন শুনলেন এই ব্যক্তিটা ইউএনও, তখন আপনার চোখের কাছে ভেসে উঠতে থাকলো তার ক্ষমতা, তার টাকা পয়সা, তার যে পড়াশোনা, তার যে মর্যাদা, তার চারদিকে যে গ্রহণযোগ্যতা, এই জিনিসগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে। আর আপনার অজান্তেই তার প্রতি একটা শ্রদ্ধা চলে আসবে, ভালো লাগা শুরু হয়ে যাবে। তার দেখতে খুব ভালো লাগতেছে, আপনার ভালো লাগবে যে সে যেভাবে বসে আছে, সে বসাটাও যেন আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে, তার চাহনিটা আকর্ষণীয় মনে হচ্ছে, তার হাঁটাটা আকর্ষণীয় মনে হচ্ছে, তার ড্রেস আপটা আকর্ষণীয় মনে হচ্ছে, সে যে কথাগুলো বলছে সেই কথাগুলো মণিমুক্তার মতো মনে হচ্ছে। এতক্ষণ কিন্তু এগুলো কিছুই মনে হয় নাই, খুব সাধারণ মনে হয়েছে আপনার কাছে, খুব সাধারণ মনে হয়েছে। কিন্তু যখন আপনি জানতে পারেন এই ব্যক্তি ইউএনও, তখন আপনার কাছে এগুলো খুবই অস্বাভাবিক মনে হচ্ছে, খুবই অসাধারণ মনে হচ্ছে। সে একটু হেঁটে যাচ্ছে, আপনার মনে হচ্ছে আর এই লোকটি ইউএনও, কত সুন্দর করে হাঁটছে, কথা বলছে, আপনার কাছে অনেক ভালো লাগছে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি জানি না আপনারা এরকম করে কখনো কল্পনা করেছেন কিনা, অথবা কোনো বাস্তবতার শিকার হয়েছেন কিনা, বা বাস্তবে এরকম দেখছেন কিনা, অথবা ইমেজিন করেছেন কিনা, আমি জানি না। বাট আমার কাছে এটা মনে হয় যে আমি অনেকবারই এরকম দেখেছি, যে খুব সাধারণ একজন মানুষ হয়তো মসজিদে নামাজ পড়তে আসছে, বাট আমি আহ জানি নাই আগে যে এই লোকটা হচ্ছে ইউএনও, অথবা এই লোকটা সে ছিলেন, অথবা এই লোকটা হচ্ছে অমুক অফিসার অমুক। তো হঠাৎ করে যখন একজন পরিচয় করে দিল, ভাই জানেন ইনি কে, ইনি হচ্ছে ইউএনও, ইনি হচ্ছে ছিলেন, তখন তার দেখে মনে হচ্ছে হা এই লোকটি ইউএনও, এই লোকটি ছিলেন। কি সুন্দর তার চাহনি, কথা বলা, তার সবকিছুই ভালো লাগে তখন। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে পজিশনে খেলা, এটা হচ্ছে আপনি কেরিয়ারে খেলা। যার পজিশন নাই, দেখবেন রাস্তা থেকে যখন হেঁটে যাচ্ছে, কি না দুষ দুষ চেহারা, কত সুন্দর চেহারা, কিন্তু কিছুক্ষণ পরে আপনি তার সম্পর্কে জানতে চাইলেন, কেউ একজন বলল এই ব্যক্তিটা বেকার, তার কোনো কাজে নাই, এই ব্যক্তিটা খুব সাধারণ একজন মানুষ, হয়তো সে একটা রিক্সা চালায় বা অটো চালায়, বা অমুক তমুক অমুক তমুক করে। সে খুব ভালো একটা পোশাক পরে যাচ্ছিল, ভালো একটা ইয়ে হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে সেগুলো আপনার কাছে ফেক মনে হলো, আপনার কাছে বিরক্তিকর মনে হলো। সেই লোকটা চেহারা ভালো, এই ভালো, মাত্র অটো চালায়, অথবা এই কৃষি কাজ করে, এটা করে ওটা করে। সরি টু সে, আপনারা এটা আবার আমাকে এরকম মনে করেন না যে আপনি ছোট নজরে দেখতেছেন, না আমি ছোট নজরে দেখছি না, বাট মানে আপনার, আমাদের সমাজে বা আপনার ভালো লাগার যে প্যারামিটার, এটা ওঠানামা করে। তো তখন কিন্তু আমরা তাকে ওইরকম মর্যাদা চোখে দেখি না। হয়তো বা সে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, অনেক কিছু অনেক হতে পারে, খুব ভালো শরীর স্বাস্থ্য আছে, কিন্তু তারপরেও কিন্তু সে মর্যাদাটা পায় না। ইভেন সমাজের যখন কোনো অনুষ্ঠান হয়, অথবা কোনো কালচারাল প্রোগ্রাম হয়, অথবা কোনো বিশাল যে প্রোগ্রাম গুলো হয়, সেখানে সে কিন্তু কোনোভাবেই সামনের জায়গা পাবে না, বসার জায়গা পাবে না, তাকে গুরুত্ব দেওয়া হবে না। কারণ হচ্ছে সে একজন সাধারণ মানুষ, তার কেরিয়ার নাই, তার পজিশন নাই। প্রিয় ভাইরা, তাহলে তাহলে আমরা সাধারণ ভাবেই আমরা এটা বুঝি যে পজিশন ব্যতিরেকে একজন মানুষ এই সমাজে সম্মানের সাথে বাঁচতে পারে না, তাকে সম্মান ওইভাবে দেয়া হয় না যেভাবে পজিশন যাদের আছে তাদেরকে দেয়া হয়।
সবসময় পজিশনের গুরুত্ব খুব বেশি এই সমাজে, এই রাষ্ট্রে, আপনার পরিবারে, এভরিহোয়ার। আলহামদুলিল্লাহ, আমরা আরো ভালো বুঝতে পারি যখন আমরা ডিরেকশন আসছি, তখন পজিশনের গুরুত্বটা আরো বেশি করে বুঝতে পারি। দেখবেন আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয় যেখানে মার্কিং করা থাকে, এখানে ক্রাউন অ্যাম্বাসাডর বসবে, এখানে ক্রাউন ডায়মন্ডেরা বসবে, এখানে ডাবল ডায়মন্ডেরা বসবে, এখানে এসএসডি বসবে, এখানে ইএসএসডি বসবে, এখানে এসডি বসবে, এখানে স্টার রুবি বসবে, এখানে স্টার এজেন্ট বসবে, দেন মেম্বার্স বসবে। তো ভাইরা, এই যে আপনি অনেক ভালো কথা বলতে পারেন, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আপনি অনেক শিক্ষিত, অনেক প্রতিভা আছে, যোগ্যতা আছে, সবকিছু আছে, বাট আপনি ক্রাউন অ্যাম্বাসাডর হননি। আপনি কি চাইলেই ক্রাউন অ্যাম্বাসাডর সিটে বসতে পারবেন? প্রথম সারিতে পারবেন না। আপনি যদি ক্রাউন অ্যাম্বাসাডর হন তাহলে কোনো বসতে পারবেন না। আপনার একটা হাত আছে বা একটা হাত নাই, একটা পা আছে इधर थोड़ा অথবা देर একটা रुक পা सकता নাই, हूँ? আপনার একটা चोख আছে অথবা थोड़ा একটা देर चोख रुक নাই, सकता हूँ कि उधर प्रोग्राम में आया है? ডাজেন্ট क्योंकि उधर उधर रुका है तो। ডাজেন্ট ম্যাটার এটা। এই করে দিন তো। ডাজেন্ট ম্যাটার এটা, কোনো ম্যাটার করবে না। কারণ হচ্ছে আপনি পজিশন হোল্ড করেছেন, আপনি কেউ না ব্যাচেলর, আপনি পজিশন অনুসারে আপনি সামনেই বসবেন। অন দ্য আদার হ্যান্ড, একজন ব্যক্তি খুবই নাদোষ নুদোষ, চেহারা শান্ত ভালো, সবকিছুকে সে কিন্তু স্টার ডায়মন্ড হতে পারেনি, তাহলে কিন্তু তাকে ডাকা হবে না, সে একদম পিছনের কাতারে থাকবে। যারা স্টার ডায়মন্ড হয়েছেন তারা কিন্তু সামনে কাতারে আসবে, তাদের একটা মর্যাদা দেওয়া হবে। এটা হচ্ছে সামাজিক রীতিনীতি, এবং আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে বসি, প্রোগ্রামে যাই, তখন সেখানে খুব স্বাভাবিকভাবে এটা আমাদের চোখে পড়ে এবং আমরা দেখি। সিমিলারলি প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যখন জুম প্রোগ্রাম করি, জুম প্রোগ্রামে যখন আমরা আসি, তখন দেখবেন যিনি হোস্ট থাকেন, তিনি দেখেন পার্টিসিপেন্টস কতজন। এই পার্টিসিপেন্টস এর মধ্যে কারা কারা স্টার ডায়মন্ড আছে অথবা বড় বড় লিডার আছে, উনি চেষ্টা করেন এদেরকে ডাকার জন্য, অথবা এদেরকে যথোপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য, এবং এই অপশন যদি থাকে কোহেট করে দেন। আপনারা নিশ্চয়ই করেন আপনাদের পার্সোনাল প্রোগ্রাম যখন থাকে, কোনো যখন স্টার ডায়মন্ড আসে, তখন তাকে ওইভাবে মর্যাদা দেওয়া হয়, ওপেনিং স্পিচের জন্য ডাকা হয়, অথবা ফিডব্যাকের জন্য বলা হয়, অথবা তাকে হোস্ট করা হয়, অথবা তাকে কোনোভাবে না কোনোভাবে ইনভলভ করা হয়। কারণ হচ্ছে তিনি এসডি। এখন এসডি শুধু নামটা দেখেই কিন্তু তাকে আমরা ডাকি, তাকে ইনভলভ করি। এখন দেখি না কিন্তু সে কতটুকু শিক্ষিত, সে দেখতে কেমন, কালো না ফর্সা, সে লম্বা কতটুকু, স্বাস্থ্য কতটুকু, তার হাত আছে না পা আছে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন, এগুলো কিছুই দেখি না। আমরা শুধু এতটুকু দেখি যে তার নামের সাথে এসডি লেখা আছে, এসএসডি লেখা আছে, অথবা ইএসএসডি লেখা আছে, অথবা ডিডি লেখা আছে। তো এইগুলো যখন আমরা দেখি, তখন তার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ বেড়ে যায়, তখন তার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়, একটা রেসপন্সিবিলিটি চলে আসে। তখন তাকে আমরা কোনো না কোনো ভাবে অনার বা ডিসপ্লে করার চেষ্টা করি। দিস ইজ দ্য ক্যারিসমেটিক অফ পজিশন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, যখন আপনি পজিশন অর্জন করেন, তখন হাজারো মানুষ, লক্ষ মানুষ আপনাকে সেলিব্রেট করে, আপনাকে কনগ্রাচুলেট করে। ইভেন আপনি সেলিব্রিটি হয়ে যান, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি তখন নিজেকে উপস্থাপন করতে পারেন যে আমি স্টার এজেন্ট হয়েছি, আমি স্টার রুবি হয়েছি, অথবা মিস্টার ডায়মন্ড হয়েছি। তখন সবাই কিন্তু আপনাকে ওইভাবে ট্রিট করে এবং ওইভাবে আপনাকে রেসপেক্ট করে। নিজের কাছেও অনেকটা ভালো লাগা তৈরি হয়, নিজেকেও মনে হয় যে না, আমি একটি পজিশনে আসতে পেরেছি, আমার নিজের এখন একটা ওয়েট রয়েছে, আমার একটা পার্সোনালিটি তৈরি হয়েছে। কিন্তু আপনার যদি পজিশন তৈরি না হয়, তাহলে কোনো প্রোগ্রামে গিয়ে কথা বলা, কোনো প্রোগ্রামের সামনে গিয়ে বসা, তার সাথে পরিচিত হয়, এগুলো নিজের কাছে হীনমন্যতা ভুগতে হয়, যে আমার তো কোনো পজিশন নেই, তাহলে আমি কিভাবে একজনের সাথে পরিচিত হব, কিভাবে একজনের সাথে কথা বলবো, কিভাবে একজনের সাথে আমি সম্পর্ক তৈরি করব। তো এই বিষয়গুলো কিন্তু নিজের কাছেই খারাপ লাগে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি হোল্ড
ইমেজিন যে আপনি একটি পজিশন হোল্ড করবেন, পজিশন ক্রিয়েট করবেন, যে পজিশনটা আপনাকে ডিমান্ডেবল করবে, আপনাকে অনেক মানুষের কাছে আকাঙ্ক্ষিত করে তুলবে। সো পজিশনটা আমাদের এর জন্য দরকার। প্রিয় ভাইরা, এখন আমি আপনাদেরকে বলি যে পজিশনটার আর কি গুরুত্ব রয়েছে। পজিশন আপনারা খুব ভালোভাবে বুঝেন। আপনি যখন 6%-এ থাকেন, অর্থাৎ আপনি যখন অনলি 1300 পিবি হয়, তখন আপনি 6%-এ থাকেন, বাংলাদেশ দিয়ে যদি আমি বুঝাই। যখন 3900 পিবি হয়, তখন আপনি 9%-এ থাকেন। যখন আপনি 13,000 পিবি হয়, তখন আপনি 12% বা 12%। যখন 26,000 পিবি হয়, তখন আপনি 15%। যখন 42,500 পিবি হয়, তখন আপনি 18%। দেন 18,500 হলে আপনি স্টার এজেন্ট হয়ে যান। দ্যাট মিনস 25% আপনি বোনাস পাবেন। দেখেন পজিশনের কতটুকু গুরুত্ব। আপনি অনেক কষ্ট করে 1300 পিবির প্রোডাক্ট সেল করেছেন। আপনি যদি 6%-এ থাকেন, তার মানে 100 টাকা লাভ হলে আপনি সেখান থেকে অনলি 6 টাকা, অর্থাৎ 6 টাকা পাবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এই 100 পিবি সামান বিক্রি করেছেন, 1300 পিবি সামান বিক্রি করেছেন, আপনি যদি তখন স্টার এজেন্ট হন, তখন কিন্তু 25 টাকা পাবেন, অর্থাৎ লাভের 25% পাবেন। 25 টাকা আপনি পাবেন, 25% মানে 25 টাকা পাবেন। বোঝা গেল তাহলে যে পজিশন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। একই সেল, আপনার পজিশন না থাকার কারণে আপনি পাচ্ছেন 6 টাকা। একই সেল, আপনি পজিশন থাকার কারণে আপনি পাচ্ছেন 25 টাকা। ইভেন আপনি যদি আরেকটু এগিয়ে স্টার ডায়মন্ড হতে পারেন, তাহলে সেখানে পাচ্ছেন 71 টাকা, অর্থাৎ 71 টাকা। প্রিয় ভাইরা, তাহলে পজিশন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন। আপনি অনেক পরিশ্রম করতেছেন, সেল করতেছেন, কিন্তু পজিশন না থাকার কারণে আপনি কিন্তু সেখান থেকে কি করতে পারতেছেন না, আর্ন করতে পারতেছেন না। এজন্য আমরা সবাইকেই বলি যে আপনার স্বপ্নের পজিশন হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড হইলে আপনি 2% প্রফিট শেয়ার নিতে পারেন, 15% লিডারশিপ বোনাস নিতে পারেন, 15% ডেভেলপমেন্ট বোনাস নিতে পারেন, এবং 2% আপনি ট্রাভেলিং ইনসেন্টিভ নিতে পারেন। এই জন্য আমরা সবাই আকাঙ্ক্ষিত থাকি, লালায়িত থাকি, এক্সপেক্ট করি, আমাদের স্বপ্ন থাকে, ড্রিম থাকে, আমরা স্টার ডায়মন্ড হব। স্টার ডায়মন্ড কেন হব? শুধু কি স্টার ডায়মন্ড বলার জন্যই হব? না, স্টার ডায়মন্ডের সাথে দেখেন এতগুলো বিষয় জড়িত রয়েছে। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না যে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, অথবা কোনো পার্কে ঘুরছেন, অথবা বাজারে যাচ্ছেন, অথবা আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, যেখানে যান না কেন, সেখানে অনেক মানুষ আপনার সাথেই নামাজ পড়ছে, বাজারে হাঁটছে, বাজার করছে, অথবা পার্কে ঘুরছে। আপনি তাদেরকে সাধারণ মানুষেও ট্রিট করছেন, এত বেশি গুরুত্ব তারা আপনার কাছে পাচ্ছে না। কিন্তু যখন সেই ব্যক্তিটা পরিচিত হয়ে গেল আপনার সাথে, যে এই ব্যক্তিটা ডিসি, অথবা এই ব্যক্তিটা ইউএনও, অথবা এই ব্যক্তিটা এসপি, অথবা এই ব্যক্তিটা ওসি, তাহলে আপনার কেমন মনে হবে বলেন তো? সঙ্গে সঙ্গে আপনি সকল কিছু দেখার মধ্যে এখন অন্য কিছু দেখবেন না? দেখার মধ্যে এখন অন্য কিছু, এখন তো এতক্ষণ সাধারণ দেখতেছিলেন, এখন দেখবেন অসাধারণ, কারণ হচ্ছে আপনার চোখের সামনে ভেসে উঠছে এই ব্যক্তি ডিসি মানে কি, পুরো জেলার অভিভাবক তিনি। এই ব্যক্তি ডিসি মানে কি, তার একটা গাড়ি রয়েছে, যে গাড়িটা নিয়ে এসে যে যে কোনো জায়গায় যেতে পারে। এই ব্যক্তি ডিসি মানে তার অধীনে কত শত মানুষ চাকরি করতেছে, যে কোনো সময় সে বদলি করতে পারে যে কাউকে। এই ব্যক্তি ডিসি মানে তার অধীনে এসপি রয়েছে, কত ওসি রয়েছে, কত পুলিশ রয়েছে। সে অর্ডার করলেই তারা সেই কার্য সাধন করতে বাধ্য হয়। এই ব্যক্তি ডিসি মানে অনেক ব্যক্তির চাকরির জন্য তিনি সুপারিশ করতে পারেন। অনেক বিষয় আছে। এই ব্যক্তি ডিসি মানে একটি জেলার প্রধান, তার সম্মান, প্রতিপত্তি, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, মান মর্যাদা অনেক অনেক গুণ বেশি। তখন কিন্তু তার সম্পর্কে আপনার চিন্তাটাই পাল্টে যায়, বদলে যায়। আর দেখার যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু অন্যরকম লাগে। এতক্ষণ দেখতেছিলেন একদম সাদামাটা,
কিছুই দেখতে পাচ্ছিলেন না সে তার মধ্যে। কিন্তু এখন যে কত কিছু দেখতেছেন তার মধ্যে, কত রঙিন লাগতেছে, কত যে ভালো লাগতেছে, কত যে মধুর লাগতেছে, এটা বলে বোঝানো যাবে না প্রিয় ভাইয়া। কেন? কারণ সে অনেক কিছু বিলংস করে, তার সাথে অনেক কিছু জড়িত রয়েছে। তেমনি আমরা যখন স্টার ডায়মন্ড হই, তখন এর সাথে অনেক কিছু জড়িত রয়েছে, অনেক কিছু জড়িত রয়েছে। স্টার ডায়মন্ড মানে তার 6টা লাইনে 6জন স্টার এজেন্ট আছে, 6জন লিডার আছে। স্টার ডায়মন্ড মানে তিনি 71% বোনাস ক্যারি করছেন। স্টার ডায়মন্ড মানেই সে 2% প্রফিট শেয়ার মালিক। স্টার ডায়মন্ড মানেই তার প্রতি মাসে মিনিমাম বাংলাদেশে হলেও 50,000 টাকা প্লাস তার ইনকাম আছে। স্টার ডায়মন্ড মানেই সে প্রবাসে থাকলে 70 থেকে 80 হাজার টাকা প্লাস তার ইনকাম আছে। এটা কিন্তু চারটিখানি কথা না ভাই। 70 থেকে 80 হাজার টাকা, আমি বলে ফেললাম মুখ দিয়ে, মনে করলেন একেবারেই সহজ না? 70 80 হাজার টাকা ইনকাম আছে প্রতি মাসে, 50,000 টাকা ইনকাম আছে প্রতি মাসে, এটা খুবই সহজ। মুখ দিয়ে যতটা বলা সহজ, বাস্তবে কি এতটাই সহজ? অথচ এই সহজ কাজটি স্টার ডায়মন্ড করে ফেলছেন, তিনি পাচ্ছেন প্রতি মাসে। স্টার ডায়মন্ড এমন অনেকে রয়েছে যারা 1 লাখ প্লাস বোনাস পাচ্ছেন। 1 লাখ প্লাস, চিন্তা করেন, 1 লক্ষ টাকা প্রতি মাসে তিনি বোনাস পান। তাহলে এটা হচ্ছে পজিশনের কারিশমা। পজিশন যদি না থাকতো তাহলে কিন্তু সে চাইলেও এতটা ইনকাম করতে পারতো না। প্রিয় ভাই, আমি অগোছালো ভাবে আপনাদেরকে কিছু গুরুত্ব বোঝাতে চেয়েছি পজিশনের। তো এই পর্যায়ে আমি পজিশন কিভাবে অর্জন করা যায় সে বিষয়ে কথা বলে শেষ করব। আমাদের সাইফুল ইসলাম আনোয়ার ভাই আছে, সাইফুল ইসলাম আনোয়ার ভাইয়ের কথা শুনবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, পজিশন অর্জনের জন্য আপনাকে আসসালামু ধারাবাহিক, আলাইকুম। জি স্যার, আপনার জি কথা স্যার, শোনার জন্য আমরা যে কাজটি করব, প্রথমত পজিশন অর্জন আমরা কেন করতে চাই সেই বিষয়গুলো আমরা বুঝাইলাম। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে হবে যে এত এত যখন সুবিধা রয়েছে, অপরচুনিটি রয়েছে, এতগুলো অ্যাডভান্টেজ রয়েছে পজিশন অর্জনের জন্য, অর্জনের ফলে, তাহলে আমাদের পজিশন অর্জন করা খুব জরুরি। প্রিয় ভাইরা, আপনারা এটা নিশ্চয়ই ইমেজিন করেন বা এটা কল্পনা করেন যে এমন যদি হতো আমার বাবা যদি জমিদার থাকতো, এমন যদি হতো আমাদের হাজার হাজার বিঘা জমি থাকতো, আমাদের ইন্ডাস্ট্রি থাকতো, এলাকার মধ্যে আমরা সবচেয়ে ধনী হতাম, আমাদের গাড়ি থাকতো, বাড়ি থাকতো, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। এমন অল্প মানুষই আছে যারা এটা চিন্তা করে না। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটা চিন্তা করে। কারণ হচ্ছে এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, প্রভাব প্রতিপত্তির প্রয়োজন রয়েছে, সম্পদের প্রয়োজন রয়েছে। সম্পদহীন মানুষের কোনো আইডেন্টিটি নাই, কেউ সেইভাবে তাদেরকে চিনে না, তাদের ওইভাবে জায়গা তৈরি হয় না, তাদের ওইভাবে আহ শাখা প্রশাখা খুব শক্ত হয় না। আপনি আপনার এলাকার চিন্তা করেন, যিনি কোটিপতি, যার অনেক টাকা রয়েছে, দেখবেন তার শাখা প্রশাখা কত যে বিস্তৃত, সে দেখবেন শাখা প্রশাখার শেষ নেই। ও বলবে উনি আমার ভাই হন, ও বলবেন চাচা, ও বলবে মামা, ও বলবে খালু, ও বলবে চাচা, ওর বন্ধু, ও বলবে আমার বন্ধু, ও বলবে আমার ভাইয়ের বন্ধু। এই যে দেখবেন চারপাশে শুধু তারই লোক, তারই লোক, যেখানে যাবেন শুধু তারই লোক। সবার সাথে সাথে বলবে অমুক তো আমার অমুক হয়, অমুক তো হয়, তমুক হয়, অমুক তমুক হয়। মানে মনে করবেন যে তারই লোক। এই উপজেলাতে অথবা এই থানাতে তার ছাড়া কোনো লোকই নাই। মানে জাল এমন ভাবে বিস্তৃত, প্রত্যেক মানুষই খড়কুটার মতো আটকে ধরতে চায় যে আমি যদি তার পরিচয়টা দেই, তাহলে আমি যাই হই না কেন আমার মর্যাদাটা একটু বাড়বে। যে অমুকের চাচার শালার শালার চাচার শালা আমি। চিন্তা করা যায় যে কত ধাপ পেরিয়ে আসার পরে সে খুঁজে খুঁজে বের করছে আমার চাচা অমুক জায়গায় বিয়ে করছে, ওই চাচার চাচা অমুক জায়গায় বিয়ে করছে, তার চাচা অমুক জায়গায় বিয়ে করছে, তার চাচা অমুক জায়গায় বিয়ে করছে। এভাবে বিয়ে করতে করতে গেলে 10 ধাপ উপরে গিয়ে দেখা গেল ওই কোটিপতির সাথে কোনোভাবে, ওই কোটিপতির যে ড্রাইভার অথবা কোটিপতির যে ফুল চাষ করে, বা কোটিপতির যে আহ হয়তো পিস পিস ঘোরে,
তার সাথে কোনোভাবে একটু কানেক্টেড আছে। কোটিপতির সাথে কিন্তু কানেক্টেড নাই। তার যারা কাজ করে বা কোনো কিছু করে, এভাবে কোনোভাবে তার সাথে জড়িত আছে, তাহলেই সে পরিচয় দেয়, হ্যাঁ আমার পরিচিত আছে, উনি কিন্তু আমাদের খুব কাছের লোক। খুব কাছের লোক কি হয় তা বলে না, ওই যে বলা তো যায় না, কারণ হচ্ছে তার হয়তো ওই ড্রাইভারের আত্মীয় স্বজন বা কিছু, সেজন্য বলে উনি খুব কাছের লোক আমাদের, আমাদের খুব কাছের লোক, খুব ভালোবাসে। আত্মীয়তার বলতে পারতেছে না, বলতেছে খুব কাছের লোক। প্রিয় ভাইরা, এটা হচ্ছে পজিশনের দাম। তো যে কথা বলছিলাম, টু দ্য পয়েন্টে আসি, যে আমরা এরকম ইমেজিন করি যদি আমার এরকম বাড়ি থাকতো, আমরা জমিদার ফ্যামিলি হইতাম বা বুনিয়াদি ফ্যামিলি হইতাম, প্রভাবশালী ফ্যামিলি হইতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। এগুলো আমরা কল্পনা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে এগুলা খুবই কঠিন ব্যাপার। পৃথিবীটা ঘুরছে শুধুমাত্র টাকার জন্য। দেখবেন প্রত্যেকটি জায়গায় শুধু টাকার খেলা, টাকা আছে তো আপনাকে অনেক বেশি মর্যাদা দেওয়া হবে, অনেক সহজেই সব কাজ করে ফেলতে পারবেন, খুব ইজিলি সব কাজ হয়ে যাবে। টাকা নেই তো কত যে কঠিন। প্রিয় ভাইরা, আপনার টাকা নেই, আপনি পড়াশোনা করেছেন অথবা আপনি দেখতে সুন্দর অনেক কিছু, কিন্তু আপনি কোনো কি নাই, আপনার শাখা প্রশাখা নাই, কেউ পরিচয় দেয় না, বলে না অমুক আমার খালা, অমুক আমার খালু, অমুক আমার চাচা, অমুক আমার মামা, উনি আমার ভাই হন, এটা হন, ওটা হন, বন্ধু হন, এগুলো বলে না। কারণ বলে লাভ নাই, আপনার কাছে টাকা নাই। আপনার পরিচয় দিয়ে মানুষের খুব বেশি লাভ নেই। আপনার পরিচয় দেয়া আর না দেয়া সমান কথা, বরং আপনার কথা বলে সময় নষ্ট করার সময় কারণ নেই। এজন্য আমরা পজিশন অর্জন করতে চাই, যে পজিশন অর্জন করলে আমরা ওই জিনিসগুলো পাবো যেগুলো আমরা এক্সপেক্ট করি। প্রিয় ভাইরা, আপনারা যদি আজকে চান যে আমি একটি চাকরি পাবো, সে চাকরিতে 50,000 টাকা বেতন পাবো, এটা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, একেবারেই ইম্পসিবল। 50,000 টাকা ইনকাম করবেন আপনার বাংলাদেশে বসে কোনো চাকরি করে, এটা কোয়াইট ইম্পসিবলই মনে হয়। এজন্য যে আপনি যদি এই 50,000 টাকা বেতনের চাকরি পাওয়ার কথা চিন্তা করেন, তাহলে অনেক আগে থেকে চিন্তা করতে হবে। আপনাকে হয়তো ভালো করে পড়াশোনা করতে হবে, খুব ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করতে হবে। এরপরে আপনাকে 50,000 টাকা স্টার্টিং কিন্তু বেতন নাই, আপনাকে হয়তো কোনো কোম্পানিতে জব করতে হবে, অনেক দিন পেরিয়ে, অনেক দিন মারিয়ে আস্তে আস্তে একটা সময় আপনি 50,000 টাকা হয়তো পাবেন। কিন্তু এই ভাগ্য অনেকেই জুটবে না, গুটি কয়েক মানুষের ভাগ্যে জুটে, তাদের সংখ্যা খুবই কম। সরকারি চাকরিতে বলতে গেলে এত বেতন হয় না, সরকারি চাকরি পাওয়াটা টাফ, অনেক কর কাঠখড় পোহায় এগুলো পেতে হয়। বাম হাতে যদি আর টাকা ইনকাম না করে, তাহলে 50,000 টাকা বেতন স্টার্টিং এ পাওয়া যায় না। এটা অনেক অনেক সাধারণ ব্যাপার এবং অনেক সময় লাগে এটা। প্রিয় ভাইরা, সেই জায়গাটিতে সে ডিএক্সচেনে আসার পরে আপনি যদি মনোযোগ সহকারে 6 মাস কাজ করেন, উইদাউট ইনভেস্ট, উইদাউট আপনি গাড়ি বাড়ি ঘর বিক্রি করা লাগে না, কোনো কিছু করা লাগে না, জাস্ট আপনি মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য সবটুকু ঢেলে দিয়ে যদি আপনি ডিএক্সএন সাথে লেগে থাকেন, তাহলে হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যেই আপনি স্টার ডায়মন্ড হয়ে যেতে পারেন। কোয়াইট পসিবল এটা। তাহলে আপনি বলেন, না আপনি বলেন, যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন আপনার স্যালারি, সরি আপনি তখন বোনাস কত আসবে? কমসে কম তো আপনি বাংলাদেশ থেকেও যদি স্টার ডায়মন্ড হন, তাহলে তো 40 থেকে 50 হাজার টাকা আসবে, কমসে কম আসলো 50,000 টাকা বা 40,000 টাকা আসবে। কতটুকু সময় নিয়েছেন? 6 মাস থেকে 1 বছর আন্তরিকতার সাথে। আন্তরিকতা বলতে আমি এটা বুঝেছি যে আপনি নাওয়া খাওয়া ঘুম এগুলো ছেড়ে দিয়ে না, আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে না, বরং আপনি যে চাকরি করতেন সে চাকরি করেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করতেন সেই ব্যবসা বাণিজ্য করেন, আপনি যে খাবার খাইতেন সে খাবার খান, আপনি যখন ঘুমাইতেন ঘুমান, আপনি যখন যা করতেন করেন, সেই কাজের পাশাপাশি, সেই ঘুমানোর পাশাপাশি, সেই বিজনেসের পাশাপাশি, সেই বন্ধু বান্ধবের আড্ডা দেওয়ার পাশাপাশি সবকিছুই করছেন, কিন্তু তার পাশাপাশি শুধুমাত্র কেবলমাত্র ডিএক্সএন কে প্রমোট করছেন, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেছেন এবং প্রমোট করেছেন। এই কারণে আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে
স্টার ডায়মন্ড কমপ্লিট করে ফেলেছেন, আপনার কাছে এটা কিন্তু খুব বার্ডেন মনে হবে না, এটা অনেক বেশি ঝামেলাকর মনে হবে না। জাস্ট একটু আন্তরিকতা লাগবে, জাস্ট একটু চিন্তা লাগবে, জাস্ট একটু পরিকল্পনা লাগবে, জাস্ট একটু টার্গেট লাগবে, ড্রিম লাগবে, ড্রিম বিগ হইতে হবে, তাহলেই কিন্তু এটা পসিবল। আজকে আমরা যারা স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, আমাদের তো খুব বেশি টাইম লেগেছে তা নয় কিন্তু। তাহলে আমরা এখন 6 প্লাস কি পাই, বোনাস পাই। তাহলে 6 ডিজিট প্লাস মানে বুঝতেছেন 1 লাখ প্লাস, 1 লাখ থেকে 10 লাখের মধ্যে আর কি 6 ডিজিট এটা হয়। তাহলে আমরা সেটা বোনাসটা পাচ্ছি। ইমাজিন করেন আপনারা যারা 1 লাখ টাকা এখনো বোনাস পান নাই, তাদের কাছে কেমন লাগতেছে একটু। 1 লাখ টাকা আপনাদের কাছে আপনাদের বোনাস হবে, এটা আপনাদের কেমন অনুভূতি একটু যদি আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগবে যদি 1 লাখ টাকা আপনাদের বোনাস হয়। 1 লাখ টাকা বোনাস কে কে পেতে চান? কার কার স্বপ্ন রয়েছে যে 1 লাখ টাকা আমার বোনাস হবে? কে কে স্বপ্ন দেখেন? একটু দেখি তো আমি আপনাদের অনুভূতি কেমন। যে 1 লাখ টাকা, ধরেন 1 লাখ টাকা বোনাস পেলেন, তখন আপনার কাছে কেমন লাগবে সেই অনুভূতিটা একটু বলেন, লিখে জানান যে আপনার বোনাস হচ্ছে 1 লাখ টাকা। আমার অনুভূতিটা আপনাদেরকে বলি। আমি যখন বাইরে ছিলাম, যখন আমি স্টার ডায়মন্ড হইলাম, তখন আমার বোনাস এরকম 1 লাখের মধ্যে আসতো, 1 লাখ আসতো না, তখন একটু কম আসতো। তো আমরা আগে যখন স্টার ডায়মন্ড হয়নি তখন তো আগে তো বোনাস পাইতাম না। আর এমনি চাকরি করে কাজকর্ম করবে অথবা বিজনেস করে এত টাকা ইনকাম করার সুযোগ ছিল না। তো আমাদের প্রতি মাসে যখন বোনাস আসতো, বোনাসটা বাড়তো, প্রতি মাসে কিছু না কিছু বাড়তো। বিলিভ করেন, আমরা ওই সময় 7 তারিখে বোনাস পেতাম, এখন 8 তারিখে পাই, তখন 7 তারিখে পাইতাম। তো যখন বোনাস আসতো আমরা জানতাম সকাল থেকে যে এখন আজকে বোনাস আসবে। এই এটা আমরা একসাথে 3-4 জন থাকতাম। বিলিভ করেন যে তখন আমাদের এমন, বিশেষ করে আমার কাছে এমন মনে হইতো যে আমি বোধহয় স্ট্রোক করে ফেলবো। মানে এত উত্তেজনা তৈরি হইতো, এত উত্তেজনা তৈরি হইতো যে বোনাস আসবে, এত টাকা বোনাস আসবে, মানে এটা কেমন যেন উম, অনেক চাপ তৈরি হইতো, মাথায় অনেক চাপ তৈরি হইতো। তো ওই সিএসএস ওপেন করতে গেলে মানে এরকম মাথায় চাপ তৈরি হইতো, মানে উত্তেজনা আর কি, এক্সাইটমেন্ট। তো মনে হইতো যে স্ট্রোকই করে ফেলে নাকি, এরকম লাগতো। তো ওই দেখতাম না, তখন একটু ঘুমাইতাম অথবা ই করতাম, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারতেছি না। বোনাস চলে আসবে, এখন বোনাস সিএসএস ওপেন করলে দেখবি এত টাকা আসছে। তখন এভাবে আস্তে 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 দেখতাম। আর মানে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করতাম যে বোনাসটা দেখার আগে একটু স্বাভাবিক হইতে হবে, একটু সাহস রাখতে হবে। তো এটা অনেক দিন হয়েছে, আমার অনেক দিন হয়েছে, এখন আর হয় না এটা। আলহামদুলিল্লাহ এখন এরকম হয় না, আগে এরকম হইতো। মানে বোনাসটা দেখতে গেলে অনেক বেশি এক্সাইটমেন্ট তৈরি হইতো, মানে এরকম মনে হতো যে স্ট্রোক করে ফেলে কিনা। তো প্রিয় ভাই বোনেরা, টাকা আসলে এমন জিনিস, দেখেন না, শোনেন না আপনারা যে লটারি টাকা পেয়ে অনেকে মারা যায় কিন্তু, স্ট্রোক করে ফেলে। এত টাকার চাপ নিতে পারে না, কারণ সে কল্পনাই করতে পারে না যে আমি এত টাকা পাবো, এত টাকা আমার কাছে আসবে। সেটা কল্পনা করতে পারে না। এই কল্পনার বাইরে হয়ে যাওয়ার কারণে অনেকে অনেক সময় স্ট্রোক করে ফেলে। তো আমারও এরকম হয়েছে। আমি যখন প্রথম স্টার ডায়মন্ড হওয়ার পরে যখন ধারাবাহিকভাবে এরকম বোনাস আসতো, প্রতি মাসে কিছু না কিছু বোনাস বাড়তো। তো তখন এতগুলো রিয়াল আসতো, ওমানে তো রিয়াল ছিল, এতগুলো রিয়াল আসতো। তখন এই চাপটা মানে নিতে পারতাম না আমি। আমার কাছে অনেক এক্সাইটমেন্ট মনে হইতো। তখন আস্তে 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 স্বাভাবিক হওয়ার চেষ্টা করতাম, এবং বোনাস আসার পরে অনেক পরে দেখতাম। অনেক পরে বলতে ধরেন 20 মিনিট 10 মিনিট পরে আস্তে আস্তে সবাই দেখতো, সবাই বলতো আমি এত পাইছি, এত পাইছি, এত পাইছি। একসাথে তো কয়েকজন থাকতাম, তো বলতো এত আসছে আর তো আসছে, তখন আমি আস্তে 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 দেখতাম, দেখি দেখি, এভাবে করে দেখতাম। প্রিয় ভাইরা, বুঝতে পারেন যে বোনাস কত গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আমি যে কথা বলছিলাম যে আমরা চাইলেই কিন্তু এরকম কোনো চাকরি পেতে পারি না।
আমরা চাইলেই কিন্তু এরকম কোনো বিজনেস হঠাৎ করে তৈরি করতে পারি না যেখান থেকে আমার 50-1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম আসবে। কিন্তু আমি চাইলেই ডিএক্সএন থেকে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই 1 লাখ টাকা ইনকামের একটা পথ তৈরি করে ফেলতে পারি। আমি চাইলেই পারি, আমি চাইলেই পারি। এই চাওয়াটা কি আমরা চাই না? কেন আমরা চাই না? কেন চাই না? আমার কি গাড়ির দরকার নাই? আমার কি বাড়ির দরকার নাই? আমার কি ফ্রিডম লাইফ লিড করার দরকার নাই? আমার কি বিদেশ ভ্রমণের দরকার নাই? আমার বাচ্চাকে কি ভালো স্কুল কলেজে পড়ানোর দরকার নাই? আমার ওয়াইফকে কি গহনা কিনা দিয়ে দেওয়ার দরকার নাই? আমার ওয়াইফকে কি খুব গর্জিয়াস ড্রেস কিনে দেওয়ার দরকার নাই? আমার বাবা মাকে কি সেবা করার দরকার নেই? পাড়া প্রতিবেশীকে কি হেল্প করার দরকার নেই? আমার বাড়িটা কি অনেক সুন্দর হোক সেটা করার দরকার নেই? আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে কি আমার টাকা পয়সা খরচ করার দরকার নেই? আমার কি নিজেরও ভালো পোশাক পরার অধিকার নাই? সব প্রশ্নগুলোর উত্তর যদি হা হয়, তাহলে কেন আমি সেটা করছি না যেটা আমার দরকার? কোন আশায়, কোন নেশায় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, দৌড়াচ্ছি? কেন করছি এগুলো? আমি তো জানি যে ডিএক্সএন কে যদি আমি 100% ভালোবাসা দিই, তার ডিএক্সএন আমার 1,00,000% ভালোবাসা দিবে। তাহলে সেই জায়গাটিতে কেন আমি যাচ্ছি না? কেন আমি সেই কাজটি করছি না? তাহলে আমার বুঝের কি একটু ঘাটতি রয়েছে? আমার আসলে একিনের মধ্যে বা বিশ্বাসের মধ্যে কি একটু ঘাটতি রয়েছে? যদি তাই হয়, তাহলে আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে আপনাদের বিশ্বাসের মধ্যে যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করুন। অর্থাৎ বিশ্বাস এমন ভাবে স্ট্রং করুন যাতে করে এই বিশ্বাসটা নড়বড়ে না হয়ে যায়। বিশ্বাসটা যেন এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে। বিশ্বাসটা যেন এমন হয় যে এই বিশ্বাস আপনাকে একদম কঠিন ভাবে আঁকড়ে থাকতে সহযোগিতা করবে এবং আপনাকে নিরন্তর পরিশ্রম করতে সহযোগিতা করবে। তাহলে কিন্তু এই বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি যখন ডেক্সে বিজনেস স্টার্ট করি, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যদি এটা বুঝে যান যে আমি যে রোডে যাচ্ছি এই রোডের শেষ প্রান্তে আমার গন্তব্য রয়েছে। তো আমরা খুব আকাঙ্ক্ষিত গন্তব্য কোনটা আমাদের? আপনাদের আকাঙ্ক্ষিত গন্তব্য এমন হতে পারে যে মেয়ে দেখেতে ধরেন যে বাপের বাড়ি, বিয়ে হয়েছে, বিয়ের পরে বাপের বাড়ি যাবে, এটা মেয়েদের আকাঙ্ক্ষিত, খুবই আকাঙ্ক্ষিত একটি জায়গা। ছেলেদের করতে কি হতে পারে, শ্বশুর বাড়ি ধরেন এরকম, অথবা আহ হতে পারে এরকম যে কোনো বন্ধুর বাড়ি, মানে যাচ্ছে যেখানে খুব ভালো লাগে আর কি। তো এই জায়গাটিতে আমি যেতে পারবো। তো আমি যাত্রা শুরু করেছি, যাত্রা শুরু করার পরে কারো কাছে জিজ্ঞাসা করেছি, ভাই আমি আমার শ্বশুর বাড়ি যাব, অথবা আমার বন্ধুর বাড়ি যাব, অথবা আমার মামা বাড়ি যাব, নানা বাড়ি যাব, তো কোন পথে যাব? তখন সে বলল, ভাইয়া আপনি এই পথ দিয়ে সোজা চলে যাবেন, একদম সোজা। আপনি এই পথ দিয়ে সোজা গেলে দেখবেন অমুক জায়গায় একটা স্টেশন আছে অথবা একটা জায়গা আছে, ওর বামই সেই বাড়ি। তখন আপনি বুঝে গেলেন এই পথ দিয়ে গেলে সোজা সেই বাড়িটা পাওয়া যাবে। পথ তো আপনার চেনা হয়ে গেছে। এখন আপনি সেই পথ দিয়ে যত দ্রুত যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার স্বপ্ন সফল হবে, আশা পূরণ হবে। প্রিয় ভাইয়েরা, এখন আপনার কি মনে হবে কি বলেন তো? পথটা যখন আপনি চিনে গেলেন তখন আপনার কাজ হবে একটা যানবাহন তৈরি খোঁজা, যে আমি কোন যানবাহনে গেলে দ্রুত যেতে পারবো। তখন আপনি যানবাহন খুঁজে দ্রুত যাওয়ার চেষ্টা করবেন। আপনার কাছে সামর্থ্য আছে, সামর্থ্য আছে, আপনি বাসে উঠে চলে যেতে পারবেন, অথবা একটা প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন, অথবা কোনো যানবাহন আপনি যেতে পারবেন, অথচ আপনি সেখানে যাচ্ছেন না। আপনি রাস্তা চেনার পরেও আপনি এদিকে ঘুরতেছেন, ওদিকে ঘুরতেছেন, এর কাছে জিজ্ঞাসা করতেছেন, ওর কাছে জিজ্ঞাসা করতেছেন, ভাই এখান থেকে গেলে যাওয়া যাবে? ভাই এখান থেকে আমি যেতে পারবো? বারবার লোকজন বলতেছে ভাই যেতে পারবেন। তারপর আপনি আরেকজনের কাছে জিজ্ঞাসা করেন, ভাই যেতে পারবো এখান থেকে? মানে আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি বিশ্বাস করতে পারতেছেন না। যাই হোক, বিশ্বাস করতে পারলেন এখান থেকে যাওয়া যাবে। এবার আপনি গাড়িতে ওঠেন না, মানে গাড়িতে উঠতে আপনার মন চাচ্ছে না, কারণ যে টাকা খরচ হবে। আপনি টাকা খরচ করে যেতে চাচ্ছেন না। আপনি অমুকে বলেন, ভাই আমাকে নিয়ে যাওয়া যাবে? অমুকে বলেন, ভাই আমাকে একটু নিয়ে যান না। আবার মনে করেন একটু হাইটে যাই, আবার মনে করেন একটু ফিরে যাই, আবার মনে করেন 2টা টাকা খরচ করে যাই। মানে কত তাল বাহানা আপনার মধ্যে চলে আসে।
কিন্তু আপনি যেতে চাচ্ছেন, আপনার মনের মধ্যে আছে যে ওই জায়গায় যেতে পারলে তো আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, কিন্তু আপনি যাওয়ার জন্য যা করা দরকার তা কিন্তু করছেন না। আপনি পথও চিনে ফেলছেন, আপনি ওই জায়গায় গেলে স্বপ্নও পূরণ হবে, আপনি যা চান ওইখানে গেলে তাই পাবেন, কিন্তু তারপরেও আপনি কিন্তু যাওয়ার জন্য আপনি বিভিন্ন ওজোর খুঁজে খুঁজে সময় নষ্ট করছেন, আপনি সেখানে যাচ্ছেন না। তাহলে আপনাকে কি আমরা বুদ্ধিমান বলতে পারি? আপনাকে কি আমরা জ্ঞানী বলতে পারি? নিঃসন্দেহে আপনাকে আমরা জ্ঞানী বলতে পারি না, আপনাকে বুদ্ধিমানও বলতে পারি না। কারণ আপনি যার জন্যই যে পথে বের হয়েছেন, যাকে উদ্দেশ্য করে পথে বের হয়েছেন, সেই উদ্দেশ্যের যে চিজটা, যে জিনিসটা, সে সম্পর্কে আপনি জেনে গিয়েছেন যে অমুক জায়গায় পাওয়া যাবে, এবং সেই জায়গায় আপনি যেতে চাচ্ছেন, অথচ আপনি সেখানে ডিলে করছেন যেতে, বিভিন্ন বাহানা খুঁজে 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 সময় নষ্ট করছেন, এবং সেখানে যাওয়া থেকে বিরত থাকছেন। প্রিয়রা, এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা স্টার ডায়মন্ড হতে চাই, কিন্তু আমরা এখানে সময় দিতে চাই না, এখানে আমরা মেধা ইনভেস্ট করতে চাই না, এখানে আমরা ইনভেস্ট করতে চাই না, আমাদের অর্থ ইনভেস্ট করতে চাই না। অর্থ ইনভেস্ট করতে চাই কোথায়? একটা দোকান করতে। অর্থ ইনভেস্ট করতে চাই কোথায়? বিদেশে যেতে। অর্থ ইনভেস্ট করতে চাই কোথায়? একটা বাড়ি করতে, অথবা একটা দোকান কিনতে, অথবা একটা জমি কিনতে। সেই জমি বাড়ি অথবা যাই হোক, সে কিন্তু আমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিতে পারবে না, আমার একটি ফ্রিডম লাইফ লিড করার সুযোগ করে দিতে পারবে না, সেলিব্রিটি তৈরি করতে পারবে না, আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পথ করে দিতে পারবে না। আর তারপরেও কিন্তু আমি ওই জায়গাটাই ইনভেস্ট করছি, ওই জায়গাটাই আমি পড়ে আছি। দেখছেন খুব অল্প সময়ের মধ্যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, অথচ ডিএক্সচেঞ্জ থেকে একটি প্রোডাক্ট কিন্তু আপনি ভয় পান, ডিএক্সচেঞ্জ এর প্রতি মাসে পিপি করতে ভয় পান, ডিএক্সচেঞ্জ এ আপনি কিছু এক্সট্রা ইনভেস্ট করে মানুষকে মোটিভেট করবেন, আপনি সুন্দর একটি টিম গঠন করবেন, অথবা আপনি সুন্দর একটি আহ জায়গা তৈরি করবেন, সেই জায়গার সেই জিনিসটা আপনি খুব ভয় পান। কারণ এখানে যে গন্তব্য আছে, এখানে যে আপনার মুক্তি আছে, এইখান থেকে যে আপনি অনেক কিছু পাবেন, এই জায়গাটিতে ভয় পান। অথচ যেখান থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি লুজার হওয়ার সম্ভাবনা আছে, যে জায়গাটিতে আপনি ফল্ট করার সম্ভাবনা আছে, আপনি একদম নিঃস্ব হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটিতে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় লক্ষ লক্ষ না, আরো অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এই তো 2 বছর আগে এমটিএফ তে আমাদের অনেক ভাইরা আছে, অনেক আত্মীয় স্বজন রয়েছে, অনেক বন্ধু বান্ধব রয়েছে। আমরা যখন ডিএক্সচেঞ্জ এর কথা তাদেরকে বলেছি যে ভাই, আপনি এখানে বিজনেস স্টার্ট করলে অনেক ভালো কিছু করতে পারবেন, মাত্র 6,000 টাকার প্রোডাক্ট কিনে আপনি প্রোডাক্ট ইউজ এই বিজনেস স্টার্ট করেন। এই প্রোডাক্ট গুলো বেসড অফ ক্যানাডামা, মেড ইন মালয়েশিয়া। এটা ক্যানাডামা থেকে তৈরি, মালয়েশিয়ায় তৈরি এটা। এই প্রোডাক্ট গুলো আপনি যদি ইউজ করেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, নট অনলি গুড হেলথ, বরং আপনি এখান থেকে ইনকাম পাবেন, ভালো একটি চ্যানেল আপনার তৈরি হবে, ভালো একটি নেটওয়ার্ক আপনার তৈরি হবে, আনলিমিটেড ইনকামের একটি পথ তৈরি হবে। কত 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 কিছু দিয়ে আমরা বুঝাই, কত যে কষ্ট করি তাদের পেছনে, মন প্রাণ উজাড় করে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, না, তারা বুঝবেন না। তারা সিদ্ধান্ত নিয়েছেন এমটিএফ তে টাকা দিবেন, টাকাটা তারা ইনভেস্ট করতে এত বেশি মজা পান, এত বেশি মজা পান, মানে এই মজার আর কোনো শেষ নাই, মানে মজার আর কোনো শেষ নাই। যেমন বিড়ি খোরেরা বিড়ি খায়, মানে খাইতে যে মজা পায়, এই বিড়ি ছয়টাছে, আপনারা ডোন্ট মাইন্ড, এটা সত্য আসলে। এই বিড়ি যারা খান তারা কিন্তু টয়লেটে বসে বিড়ি খান, খুব মজা পান। আমাদের ইমাম সাহেবেরা, আমাদের ইমাম সাহেব এই যখন করেন, মসজিদে খুতবা দেন, তখন বলেন, জানেন পৃথিবীতে একটি মাত্র খাবার আছে যা টয়লেটে বসে খাওয়া যায়, সেই খাবারটা কি? তখন যারা বিড়ি খায় তারা মাথা নিচু করে ফেলে, টয়লেটে বসেও খাওয়া যায়, চিন্তা করা যায় কি মজা তাদের, কি মজা। তাহলে এমটিএফ তে যারা টাকা ইনভেস্ট করলো, তাদের কাছে টাকা ইনভেস্ট করাই যেন মজা, অথচ ওই টাকাটা উঠবে না,
এটাই কিন্তু 100%-এর মধ্যে 99.99%। এরপরেও তারা জানে, শুনি, বুঝেও তারা সেখানে কি আগ্রহের সাথে, কি স্বাচ্ছন্দ্যে, কি আনন্দের সাথে টাকা ইনভেস্ট করতেছে। কিন্তু ডিএক্সচেনে টাকা ইনভেস্ট বলে কোনো কথা নেই। আপনি এখানে প্রোডাক্ট কিনলেন, টাকা দিলেন, প্রোডাক্ট পেয়ে গেলেন। এই প্রোডাক্টটা আপনি নিজে ঘরে রাখতে পারতেছেন, সেল করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন, খাইতে পারতেছেন, বন্ধু বান্ধবদের দিতে পারতেছেন। মাঝখান থেকে আপনার একটা পজিশন তৈরি হচ্ছে, যে পজিশনের কারণে আপনি ইনকাম পাচ্ছেন। এটা আপনি করতে খুব ভয় পান। এটা করতে গেলে আপনার বুক কাঁপে। আপনি 10 জনের কাছে জিজ্ঞাসা করেন, আর চিন্তা করেন যদি টাকা মার যায়। অথচ টাকা মার যাওয়ার কোনো সুযোগই নেই। আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন, যে প্রোডাক্ট গুলো ডেইলি ইউজেবল প্রোডাক্ট, সে প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করতে পারেন, সেল করতে পারেন, তারপরে আপনি এখানে আগান না। প্রিয় ভাইরা, এই হীনমন্যতা আপনাকে অনেক পিছনে ফেলে দেবে। এই হীনমন্যতা থেকে বাঁচতে চাইলে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি যদি আমার উদাহরণ দেই, আমি বাইরে থাকাকালীন প্রতি মাসে আমি আমার বাড়ির যে খরচ ছিল সেগুলো পাঠাইতাম, কিছু কিছু টাকা আমি জমা করতাম। তো জমা করতে করতে একটা সময় আমাকে আমার অ্যাকাউন্টে বাংলাদেশি টাকা 70-80 হাজার টাকা জমা হয়েছে। তো 70-80 হাজার টাকা জমা হইলে আমি চিন্তা করলাম যে এই টাকা যদি ইনভেস্ট করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, একটু বিজনেস করতে পারি, তাহলে আমার। তো আমি একদিন মসজিদ থেকে বের হচ্ছি, একজন লোক দেখে দেখিস তিনি নামাজ পড়ে তসবিহ টিপতেছেন। তসবিহ টিপতে টিপে ওইখানেই ঘুমায় পড়ছেন। জোহর নামাজ পড়ে উনি ঘুমাইতেছেন, তসবিহ টিপতে টিপতে ঘুমায় পড়ছেন। তো এইভাবে 2-3 দিন দেখে তারপরে আমার মায়া হইল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনি এখানে নামাজ পড়ে তসবিহ টিপে এইখানে শুয়ে পড়েন, কি ব্যাপার আপনি এখানে শুয়ে পড়েন? কি, আপনার কি অবস্থা, কেমন আছেন, কি করেন আপনি? তো বলে, ভাই আমি তো একটা বিজনেস করি, আসলে একটু মানে ক্রাইসিসে পড়ে গেছি। বিজনেস আসলে ভালো বিজনেস, এটা হচ্ছে আমি ওই ইসের যে ওই যে একসাথে কাপড় চোপড় আসে, আর একসাথে কিছু আতরও আসে। ওই কাপড়ের গায়ে কিনতে পারলে ওইগুলা কেনার পরে আমরা খুচরা পাইকে যারা আছে তাদের কাছে বিক্রি করে দিই, এটা আমার একটা লাইন আছে। তো ওই গাইড গুলো কিন্তু এত টাকা লাগে, বাংলাদেশের টাকা ধরেন 2 লাখ টাকার মতো লাগে। তো ওই টাকাগুলো আমার কাছে এখন নাই, আমার কাছে লাখ খানেক টাকা আছে। আর লাখ খানেক টাকা হইলে আমি ওই গাড়ি ধরে একবার কিনতে পারলে বিক্রি করে দিয়ে বেশ কিছু লাভ হয়, আর এটা কন্টিনিউ করা যায়। তো আমি চিন্তা করলাম, আমার কাছে তো লাখ খানেক টাকা আছে, তাহলে আমি ওনার সাথে কি ব্যবসা করব? ব্যবসা করলে তো খারাপ হয় না। তো আমি বললাম, ভাই আসলে কি এই ব্যবসাটা আপনি করেন কতদিন, কেমন, ভালো না? বলে, হ্যাঁ ভাই ভালো। তো উনি বললে তো বুঝে গেছে ব্যাপারটা যে আমি আসলে কিছু না, ওনার করতেছি। তো সে বলতেছে, আচ্ছা ভাই আপনার কাছে যদি টাকা থাকে আপনি কিন্তু আমার সাথে বিজনেস করতে পারেন। তো আমি চিন্তা করলাম যে বিজনেস করতে পারি, উনি নামাজ কালাম পড়ে, ভালোই তো, খারাপ না। তো আমি বললাম, "এই, আমার তো আসলে টাকা পয়সা যে আহ নাই তা না, আছে, বাট হয়েছে আমার একটু ইয়েও আছে, ওই ব্যস্ততাও আছে, বা আমার একটু সমস্যাও আছে, যে কারণে আমি আসলে এখনো আহ সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো আমি জানা, তো এসে যাওয়ার পরে, এই বাসায় যাওয়ার পরে চিন্তা করলাম যে উনি তো বলছে, তো একেবারে যদি বিজনেসটা করি খারাপ হয় না। আমি তখন ডিএক্সএন এ নাই, আমি তখন ডিএক্সএন জয়েন করিনি, ডিএক্সএন এ জয়েন করার আগে। তখন আমি তাকে বললাম যে ভাই দেখি আমি আপনার সাথে যুক্ত হতে পারি কিনা, আমি চেষ্টা করবো নি। তো আল্লাহর এমন কাজ, আমি বাইরে গিয়ে আমি যেখান থেকে টাকা পাইতাম সেখানে টাকার সংকুলন হয়ে গেছে আমার। তো আমি তাকে বললাম, ভাই হ্যাঁ আপনাকে দিতে পারবো। কথা পরে সে বললো, তাহলে আমাকে দেন। আমি তাকে 70,000 টাকা দিলাম। না সরি, আমি বোধহয় তাকে 40,000 টাকা মতো দিলাম। দেওয়ার পরে সে বলল, ভাই আরো টাকা লাগবে, আপনি আরো 20,000 টাকা দেন। তো আমি বললাম, না ভাই এত টাকা দিতে পারবো না,
40,000 দিচ্ছি, আমি আর 20,000 টাকা দিতে পারবো। বলে ঠিক আছে দেন। তো আমি 20,000 টাকা দেওয়ার পরে আমার মনে হলো আমি বড় ধরনের ভুল করে ফেললাম। আমার জীবনে মনে হয় এটা চরম একটা ভুল হয়ে গেল। কারণ টাকা দেওয়ার পর আমি বুঝতে পারলাম তার আসলে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। আমি কিন্তু আগে খোঁজ খবর নেই না। দেখেন মানুষ যখন ভুল করে, দেখেন এইভাবে কিন্তু ভুল করে। মানুষের মনের মধ্যে যা আসে সেটা যদি মিলে যায় তখন কিন্তু মানুষের ভুল হয়। ধরেন আপনি কোনো কিছু কল্পনা করতেছেন যে আমি ঢাকা যাব, তো ঢাকা যদি আমি একটা গাড়ি পাইতাম গেলে ভালো হতো, এরকম একটা কল্পনা করছে, হঠাৎ করে একটা গাড়ি আপনার সামনে চলে আসছে, তখন কিন্তু আপনি নেগেটিভ চিন্তা করেন না, তখন আপনি কল্পনার সাথে মিলে যায়। মিলে যাওয়ার সাথে সাথে কি হয়, গাড়িতে উঠে পড়েন, আর তখন কিন্তু বিপদ শুরু হয়ে যায়। অথচ আপনি যদি যাচাই বাছাই করতেন বা এই বিষয়ে আর একটু আহ উম, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতেন, ভালো হতো। যাই হোক, আমি টাকাটা দিয়ে ফেলি। দেওয়ার পর পর আমার মনে হয় আমি ভুল করে ফেলছি রে, টাকাটা দেওয়া ঠিক হয় না ওনার। উনি যে ব্যবসা করেন ওই ব্যবসাটা আমার দেখা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, খোঁজ নেওয়া উচিত ছিল, ও অন্যদের কাছে আমার একটু জিজ্ঞাসা করা উচিত ছিল, বা আমি নিজে ওনার সাথে গিয়ে দেখতাম আসলে বিজনেস করেন কিনা, কি করেন। তো এইগুলো আমার কাছে মনে হলো কি ভুলটা করলাম। তো আমি পরে, মানে আমি আগে যা করিনি, আমার হঠাৎ করে মনে হওয়ার পরে আমি এই কাজটা শুরু করলাম, যে খোঁজ নিলাম ওনার সম্পর্কে। উনি কি বিজনেস করে ভাই, যার কাছে জিজ্ঞাসা করে সে কয় মরছেন আপনি, আপনি কি টাকা দিচ্ছেন নাকি? কই না, টাকা তো দেই নেই বলতে। তো লোকজন বলে ভাই টাকা যদি দেন তো মরছেন, আর যদি টাকা না দেন দিয়েন না কিন্তু। তাই মনে মনে কি মরছি আর দিয়ে- ম- মরবার কি, মরে তো গেছি, আমি টাকা তো দিয়েই ফেলছি, দেবো না মানে দিয়েই ফেলছি টাকা। তখন চিন্তা করলাম টাকাটা কিভাবে ওঠানো যায়। পরবর্তীতে তাকে বললাম যে আমার খুব দ্রুত টাকা দরকার। যাই হোক, আমি টাকা কিছু তুলে ফেললাম। তো পরবর্তীতে আমার একটাই কাজ, কিভাবে টাকা টাকা তোলা যায়। মোটামুটি টাকা তুলতে তুলতে শেষ পর্যন্ত তার কাছে আমার 10,000 টাকা ছিল, তার আগে তাকে পুলিশে ধরে ফেলে, সে চলে যায়, সে টাকাটা আর আমি পাই না। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে দেখেন, আমরা অনেক বিজনেস করতে যাই, অনেক কিছু করতে যাই, কিন্তু লাভের চেয়ে লস হয়ে যায় আমাদের বেশি। তো যাই হোক, ওই 10,000 টাকা করার পর আমি সিদ্ধান্ত নিলাম আর কোথাও টাকা আমি ইনভেস্ট করবো না, যদি পারি নিজে বিজনেস করবো, অথবা টাকা আমার অ্যাকাউন্টে থাকবে। তো আলহামদুলিল্লাহ, এর কিছুদিন পরে আমি ডিএকশনে খোঁজ পেয়ে যাই। ডিএকশনে আমি জয়েন করে ফেলি। জয়েন করার পরে দেখি যে অনেক ভাই এবং বোনেরা অনেক দিন ধরে বিজনেস করছেন। তখন মেয়ের একটা বিজনেস কম করতো, ছেলেরাই বেশি করতো। তো অনেক দিন ধরে বিজনেস করতেছেন, 1 বছর হয়ে গেছে। আমি ভাই জিজ্ঞাসা করি, ভাই আপনি কত বছর, কতদিন বিজনেস করেন? ভাই 1 বছর। 1 বছর সে স্টার এজেন্ট হয়নি। আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়, কি বলেন স্টার এজেন্ট হন নাই? বলে না ভাই আপনি স্টার এজেন্ট হয়নি, এই চাকরি করি, এটা করি, এটা করি, এই পাশাপাশি করি। কিন্তু আমি দেখি তখন যে স্টার এজেন্ট হলে সেলিব্রেশন পাওয়া যায়। এই সেলিব্রেশন যখন পাওয়া যায়, তখন আমাদের গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক অ্যাপ্রিসিয়েট করা হইতো, তাদেরকে কনগ্রাচুলেট করা হইতো, এবং সে সুপারস্টার হয়ে যেত। সারা বিশ্বের মানুষ তাকে চিনতো। যত দেশে আমাদের বিজনেস আছে সব মানুষ তাকে সেলিব্রেট করতো। স্টার এজেন্ট অনলি, স্টার এজেন্ট হলে এটা হইতো। তা আমি চিন্তা করলাম আর ইজি ব্যাপার তো এটা, স্টার এজেন্ট হতে এত সময় লাগবে কেন? স্টার এজেন্ট হইতে তো 1-2 মাসে বেশি লাগার কথা না। তখন আমি চিন্তা করলাম যে এরা কেন স্টার এজেন্ট হয় না। তখন দেখলাম তারা নিজেরাই প্রোডাক্ট কিনে না। অন্যকে হেল্প করা দূরে থাক, নিজেরাই প্রোডাক্ট কিন্তু কিনতে চায় না। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে তারা খেতে চায়, মাছের তেল দিয়ে মাছ ভাজতে চায়, যে কারণে তাদের 1 বছর 2 বছর লেগে যায়। অথচ হাম্বকের দল, তারা যদি নিজেরা একটু কষ্ট করতো, যে টাকাটা অন্য জায়গায় খরচ করতেছে, বাড়িতে পাঠাইতেছে, অথবা কাপড় চোপড় কিনতেছে, বন্ধু বান্ধবের পিছিয়ে খরচ করতেছে, ওই টাকাটা যদি প্রোডাক্ট কিনতো, তাহলে সে অল্প সময়ে স্টার এজেন্ট হয়ে যেত। তা আমি ভুলটা করে নেই। আমার কাছে ওই 70-80 হাজার টাকা আমার ছিল। তখন আমি মানুষদেরকে হেল্প করতে থাকি, অর্থাৎ তাদের প্রোডাক্ট কিনে আমি তাদেরকে পিবি করে দিই, আমি প্রোডাক্ট নিয়ে নিই। এভাবে করে করে প্রতিদিনই 1-2 জন করে সদস্য করি, এবং 1-2 জন সদস্য প্রতিদিন অ্যাক্টিভ হয়, আমার প্রোডাক্ট আমার কাছে থাকে। তো প্রোডাক্ট গুলো দিয়ে আমি অনেক জায়গায় সেল করি, মানুষ জেনে যায় যে আমার কাছে প্রোডাক্ট আছে, মালয়েশিয়ান প্রোডাক্ট, খুবই ভালো প্রোডাক্ট। আর আমি 1 মাস 18 দিন স্টার এজেন্ট হয়ে যাই। প্রথম মাসে আমি 4300 টাকা বোনাস পাই, সেকেন্ড মান্থে আমি 13,000 টাকা বোনাস পাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে ভাইরা, প্রিয় বোনেরা, প্রথমে আপনার ঢোল কেউ পিটাই দেবে না। প্রথমে আপনার ঢোল আপনাকে পিটাইতে হবে। রিমেম্বার ইট। আপনি যে ভালো টাকা ইনকাম করছেন এটা আপনাকে প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। আপনি যে ভালো একটা পজিশন ক্রিয়েট করেছেন এটা আপনাকে প্রচার করতে হবে।
আপনি যে ভালো একটা কোম্পানিতে জব করেন, কাজ করেন, অথবা আপনি ভালো পজিশন অর্জন করেছেন, ভালো পথে যাচ্ছেন, এটা আপনাকে প্রচার করতে হবে। মনে মনে এটা মনে করার কোনো কারণ নেই যে আমি এটা প্রচার করলে মানুষ খারাপ বলবে, অথবা নিচেরটা নিচে প্রচার করাটা ছোট লোকই। এটা কেমন যেন একটা মনে হয় না যে ছোট লোক মনে হয় যে আমি প্রচার এই অর্জন করেছি, এটা আমি প্রচার করবো? না ভাই, এটা মনে করবেন না। বরং আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি প্রচারের দায়িত্ব আপনি নিজেকেই নিতে হবে। আপনার ঢোল আপনাকে পিটাইতে হবে। একটা সময় দেখবেন যে আপনার ঢোল অন্যরা পিটাইতে পিটাইতে ফাটাই ফেলতেছে, কিন্তু আপনি ঢোলের কাছেও যাইতে পারতেছেন না। ঢোল পিটাই তো দূরের কথা, ঢোল স্পর্শ করার সুযোগ পাচ্ছেন না আপনি। অন্যরা আপনার ঢোল নিয়ে পিটাইতেছে। এর মানে যখন আপনি সেলিব্রিটি হবেন, যখন আপনি পজিশন অর্জন করবেন, দেখবেন আপনার এই সেলিব্রিটির যে পজিশন, এটা মানুষ পোস্ট করতেছে, মানুষ তার প্রোগ্রামে বলতেছে, মানুষ ভয়েস করতেছে, মেসেজ করতেছে, কত জায়গায় যে ছড়াইতেছে, মানুষই ছড়াইতেছে, আপনার পোস্ট করার দরকার নাই। তখন দেখবেন আপনার পোস্টে অন্যরা শেয়ার করতেছে, পোস্ট করতেছে, আপনি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি নিয়ে অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে। তখন আপনি এগুলো দেখে ভালো লাগবে যে আমি একদিন আহারে কত কষ্ট করে আমি পোস্ট করেছি, মানুষকে বলার চেষ্টা করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, মানুষ বুঝে নাই, আমাকে কটূক্তি করেছে, আমাকে কত কিছু বলেছে। আজকে সেই দিন নেই, নতুন একটি দিনে আগমন ঘটেছে। আজকে হাজারো লক্ষ মানুষ এই কাজটি করে যাচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য। আপনারা হয়তো হয়তো নিজেরা জেনে গিয়েছেন যে আমার এখন 1,15,000 মতো সদস্য, আলহামদুলিল্লাহ। তাহলে একটা সময় আমি একজন সদস্য করতে কত কষ্ট করেছি, কত পরিমাণ পরিশ্রম করেছি, মানুষকে বোঝাতে চেয়েছি, বুঝে নাই। অথচ আজকে আমার বিজনেস পার্টনার যারা রয়েছে তারা কত সদস্য করতেছে, প্রতিদিনই প্রায় 100 প্রায় মতো করে সদস্য আমার হয়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যাক আমি শেষ করবো, অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই যে ডিএক্সএন বিজনেস কি সিরিয়াসলি নেন, মন প্রাণ উজাড় করে দেন। আপনি যতটুকু দিবেন তার বহু গুণে ফেরত পাবেন, বহু বহু গুণে ফেরত পাবেন। আপনি হারাবার কিছু নেই। আপনি এমন ব্যক্তি না যে আপনার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, শিল্প কারখানা রয়েছে, বড় বড় বিজনেস রয়েছে, এমনটি না। বরং আপনি একজন সাধারণ মানুষ, হয়তো প্রবাসী, নয়তো দেশে চাকরি করেন। আপনি যদি কোটি কোটি টাকা মালিক হতেন, আমি এটা এনশিওর করতে পারি এবং আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, আপনি আসতেন না ডিএক্সএন। আপনি কোটি কোটি টাকার মালিক না বিধায় ডিএক্সএন আসছেন, কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য। সুপ্রিয় ভাইরা, সঠিক ট্র্যাকে থাকেন, রাইট ওয়েতে থাকেন, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যান। দেখছেন আপনাকে অনেক কিছু দিতে পারবে যদি আপনি নিতে পারেন। দেখছেন এর প্রতি মাসের যে পিবি, এই পিবিটা কন্টিনিউ করেন। যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য সবটুকু ঢেলে দেন, আল্লাহ যেদিন একদিন আসবে আপনি, যেদিন আপনি এখান থেকে সফলকাম হবেন, আর মানুষদেরকে আপনি দেখাতে পারবেন যে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনকে সুন্দর করেছি, আপনারা সুন্দর করতে পারেন। তো সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ। আপনারা স্টার ডায়মন্ড হবেন, কেউ অনেক বছরের হবেন, সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ভাইকে আমাকে চমৎকার প্রোগ্রামে ইনভাইট করার জন্য।